হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শাহ ইনস্টিটিউট। নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অনুশীলন পত্র 2, অর্থাৎ পরীক্ষার আগের মুহূর্তে আমাদের যে মক টেস্ট, 200টি মক টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান। এই পর্বে আজকে আমরা অনুশীলন পত্র 2 নিয়ে আলোচনা করছি। ক্লাসটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হাতের সামনে তোমরা খাতা এবং কলম নিয়ে বসবে, কারণ আমরা যে প্রশ্নটির সমাধান করছি এই প্রশ্নের মধ্যে থেকেই তুমি 60 থেকে 70% প্রশ্ন পেয়ে যাবে কমন। আর এই 200টি যে কোশ্চেন পেপার আমরা সলভ করতে চলেছি, সেই 200টি কোশ্চেন পেপারের মধ্যে থেকে 100% পরীক্ষায় কমন থাকবেই থাকবে, এই প্রতিশ্রুতি আমি তোমাদেরকে দিলাম। তাহলে চলো আমরা দেখে নিই যে আজকের কোশ্চেন পেপারটির সমাধান কেমন ভাবে করতে হবে। তো এক দাগের সমস্যায় আমরা কি পাচ্ছি? এক দাগে আছে যে 12, 18 এবং 24-এর লসাগু কত। একদম লসাগু নির্ণয় করার পদ্ধতিতে চলে যাও। অনেকে হয়তো হাসছো যে এত সহজ। হ্যাঁ, এত সহজ দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি, হয়তো একটু বড় বড় সংখ্যা দিতে পারে। তাহলে নিয়মটা হচ্ছে 2 দিয়ে ভাগ করলে 6 হয়, 2 দিয়ে ভাগ করলে 9 হয়, 2 দিয়ে ভাগ করলে 12 হয়। আবার আমরা যদি 2 দিয়ে ভাগ করি 3 হয়, 9-এর মধ্যে যায় না, 6 হয়। আবার যদি 3 দিয়ে ভাগ করি, 3 অক্ষে 3, 3 তিরিকে 9, 3 দুগুণে 6। তাহলে লসাগু কত হচ্ছে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 তিরিকে 9, 8 নং 72। তাহলে লসাগু হবে 72। উত্তরটা সঠিক। এই জায়গাতে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস তুমি মনে রাখবে। পরীক্ষার হলে হয়তো বা ভুল করে গুণ করে তোমার 72 উত্তর চলে আসতে পারে, কিন্তু তোমাকে এবার দেখতে হবে এই 72কে কি 12 দিয়ে তুমি ভাগ করতে পারো। হ্যাঁ, 6 12 72। 18 দিয়ে 4 18 72। 24 দিয়ে 3 24 72। তাহলে তিনটে সংখ্যা দিয়েই কি 72কে ভাগ করা গেল? হ্যাঁ গেল। তাহলে তোমার উত্তরটা সঠিক। পরীক্ষার হলেই তুমি নিজেকে নিজে 100% জাজ করে আসতে শিখে যাও। এবার যাব 2 দাগের সমস্যায়। বলছে 4টে 9 এর পরবর্তী সংখ্যাটি কত? তাহলে 4টে 9 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে একের পরে 4টে শূন্য, এইটা হবে সঠিক উত্তর। একদম সহজ কোশ্চেন। কিন্তু 3 দাগে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 40 সেন্টিমিটার, তার দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে প্রস্থ কত? একদম সহজ, ছোট অঙ্ক দিয়েছি। এই 40-এর অর্ধেক হবে হচ্ছে এইটা। এখানে আমি অন্য কালি দিয়ে দেখাই। অর্ধ পরিসীমা, অর্থাৎ এই প্রস্থ, প্রস্থ আর এই দৈর্ঘ্য, এই দুটোর সমষ্টিকে বলে অর্ধ পরিসীমা। আর অর্ধ পরিসীমা হচ্ছে পরিসীমা ভাগ 2 সমান সমান 20। তাহলে এইটা আর এইটা মিলিয়ে 20 যদি হয়, তার মধ্যে এইটা যদি 12 হয়, তাহলে এইটা কত? 20 মাইনাস 12 সমান সমান 8। 8। তাহলে তার প্রস্থ হবে 8 সেন্টিমিটার। এ দাগে সঠিক উত্তরটি রয়েছে। তাহলে নিয়মটা শিখে গেলে এবার যাব। অনেকে আমাকে বলতে, স্যার অর্ধ পরিসীমা, এই পরিসীমাকে 2 দিয়ে ভাগ করে তার থেকে আবার দৈর্ঘ্য বিয়োগ করলে প্রস্থ আসে কেন স্যার? কারণটা বোঝা গেল। এবার যাব 4 দাগে, যে এই যে যে সংখ্যাটি রয়েছে একে ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে 0.0075 এর দশমিকটা তুলে দাও, দিয়ে 1 বসাও। 1টা 2টো 3টে 4টে, 1টা 2টো 3টে 4টে শূন্য দিয়ে দাও। এবার 25 দিয়ে কাটলে 3 25 75, 25 দিয়ে কাটলে 4 25 100, দুটো শূন্য। তাহলে 3/400 কোথায় আছে? সি অপশনে আছে। তাহলে আমরা দেখলাম যে ভগ্নাংশে পরিণত করা এই বিষয়টির উপরে কোশ্চেন যদি আসে, তাহলে তোমার কোনো অসুবিধা হবে না, তাই তো? যাব 5 দাগে। এর ঘনমূল কত? ঘনমূল। তাহলে ঘনমূল যদি আমাকে নির্ণয় করতে বলে, আমার তো ঘন মুখস্থ। 3-এর ঘন কত জানো তুমি, 4-এর ঘন কত তুমি জানো, 7-এর ঘন, 8-এর ঘন, 9-এর ঘন। তাহলে এই জায়গাতে আমরা কি করব? 9-এর ঘনটা তোমার মুখস্থ আছে, তারপরে আমি একবার দেখে নেব। 9 নং 81 গুণ 9, তাহলে কত হচ্ছে? 9 অক্ষে 9, 8 নং 72।
বেশি হয়ে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে না 7 দিয়ে, 7 7 49 গুণ 7, তাহলে 7 7 নং 63, হাতের 6, 4 7 28, আর 6 34, তাহলে 7-এর ঘন। 7-এর ঘন যদি এই সংখ্যাটা হয়, তাহলে এই সংখ্যার ঘনমূল, যেমন ধরো 7-এর ঘন সমান সমান 343, তাহলে 343 এর ঘনমূল সমান সমান 7 হবে। উল্টোটা সবসময় সঠিক হয়। 6 দাগ বলছে 1250 গ্রামকে কিলোগ্রামে প্রকাশ করলে কত হয়? আমাদের যে পদ্ধতি রয়েছে, কিলো, হেক্টো, ডেকা, গ্রাম, ডেসি, সেন্টি, মিলি। এবার তুমি কি করবে? 1250 গ্রাম, এই যে 50, 1200, এই হয়ে গেল। এবার কিলোগ্রামে প্রকাশ করতে বলেছে, কিসে নিতে বলেছে? কিলোগ্রামে। যেটা নিতে বলবে সেই সেই এককটার ডান পাশে দশমিক বসাবে, তাহলে 1.25, 1.25 একদম সংক্ষেপে উত্তর চলে আসবে। যাবো 7 দাগের সমস্যায়। একটি নির্দিষ্ট কাজ 10 জন শ্রমিক 8 দিনে সম্পন্ন করে, ওই একই কাজ 4 জন শ্রমিক কত দিনে সম্পন্ন করবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঐকিক নিয়মের এই ধরনের সমস্যা পরীক্ষায় মানে আসতে পারে, কি আসার সম্ভাবনাই রয়েছে 100%। তোমাদের পঞ্চম শ্রেণীর আমার গণিত বইতে এই ধরনের সমস্যা রয়েছে অনেক, আমি করে দিয়েছি সেখানে। 10 জন করে 8 দিনে, একজন করলে অনেক সময় লাগবে, তাই গুণ করে দিলাম। একজনের তুলনায় 4 জন করলে কম সময় লাগবে, ভাগ করে দিলাম 2, তাহলে 20 দিন সময় লাগবে। তাহলে 10 জনের যদি 8 দিন লাগে, একজনের লাগবে 20 দিন। 20 দিন কোথায় আছে দেখো তো? 20 দিন আছে বি অপশনে। আমরা জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি পর্ব অনুশীলন পত্র 2 নিয়ে আলোচনা করছি আজকে। আমাদের কাছে 200টি মক টেস্ট পেপার রয়েছে। এই মক টেস্ট পেপার গুলি যদি তুমি সম্পন্ন করে যেতে পারো, পরীক্ষায় আমি বলছি 100% কমন পাবে। এই যে নিশ্চয়তা, সেটাও তোমাকে আমি 100% নিশ্চয়তা দিলাম। আর এই 200টি মক টেস্ট এবং লাস্ট টাইম সাজেশন বই, এইগুলো সংগ্রহ করার জন্য 9932224569 এই নম্বরটাই তোমাকে যোগাযোগ করে নিতে হবে। যাদের হাতে এখনো মক টেস্ট পেপার যায়নি আর সাজেশন বই যায়নি, তারা নম্বরটাতে যোগাযোগ করে নাও। যাব 8 দাগে। 1200 টাকার 1/3 অংশের সাথে 600 টাকার 1/2 অংশ যোগ করলে কত হয়? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষায় এসে বসে আছে, এবং পরীক্ষার হলে তুমি এই অঙ্কটা সমাধান এইভাবে করবে। 1200 টাকার 1/3 অংশ, তার সাথে যোগ করবে 600 টাকার 1/2 অংশ, তাহলে 3 দিয়ে কাটলে 400 টাকা হলো। 400 টাকা হলো যোগ, এইটা কাটলে হলো 300 টাকা। 300 টাকা, 4 আর 3 700 টাকা, তাহলে 700 টাকা সি অপশনে আমরা পেয়ে গেছি। কি একদম সহজ সরল প্রশ্ন দেখে কি মনে হচ্ছে যে এত সহজ কি পরীক্ষায় আসে? হ্যাঁ, এত সহজ পরীক্ষায় মানে প্রশ্নই পরীক্ষাতে আসবে। 9 দাগ, একটি শ্রেণীতে 5 জন ছাত্রের গড় বয়স 12 বছর, যদি তাদের মোট বয়স 60 বছর হয়, তবে তাদের গড় বয়স কত? কিরকম হলো? গড় বয়সে 12 বছরই থাকবে, কোনো অঙ্কই না এটা, ঘাবড়ে দেওয়ার জন্য এটা করা হলো, তোমাদেরকে ঘাবড়ে দেওয়া হলো এখানে। 10 দাগ, একটি গাড়ির গতিবেগ 45 কিমি পার ঘন্টা, 4 ঘন্টায় গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে 45 কিমি পার ঘন্টা, এই কথার অর্থ কি জানো? 45 কিলোমিটার যায় 1 ঘন্টাতে, 4 ঘন্টাতে যাবে 4 গুণ হবে, 4 5 20, 4 4 16 আর 2 18, 180 কিলোমিটার যাবে। একদম সহজ ছিল। গতিবেগের সহজ অঙ্ক আসলে এরকম আসতে পারে। 11 দাগ, এই যে সংখ্যাটি রয়েছে এর বর্গমূলকে 8 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 256 তার বর্গমূল করলে হয় 16। এটা তোমরা নিশ্চিত নবোদয় নামক যে বই রয়েছে তার 6 নম্বর পৃষ্ঠা থেকে 11 নম্বর পৃষ্ঠা মুখস্থ রাখতে বলেছি আমি। এবার চলে যাব একে, আবার এই 16কে আবার 8 দিয়ে ভাগ করলে 2 হয়, তাহলে 2 হবে আমাদের এখানে সঠিক উত্তর। যাব আমরা কত দাগে যাব? আমরা যাব এবার পরবর্তী সমস্যা। পরবর্তী সমস্যাটা কি আছে দেখো তো? পরবর্তী সমস্যা রয়েছে যে 12 দাগ, 500 পয়সায় কত টাকা? 100 পয়সায় 1 টাকা, 1 পয়সায় বাই 100, 500 পয়সায় গুণ 500, তাহলে 5 টাকা।
এটা তোমরা মুখে মুখেই করতে পারতে। 5 টাকা, এইটা হবে সঠিক উত্তর। যদি এক্স প্লাস 15 40 হয় তাহলে এক্স এর মান কত? এক্স প্লাস 15 সমান সমান যদি 40 হয়, এক্স ইকুয়াল টু 40 মাইনাস 15 সমান সমান কত হচ্ছে? 5, 25 হচ্ছে। তাহলে এই যে সহজ অঙ্কগুলো দেখে তোমাদের এখন মনে হচ্ছে যে স্যার এত সহজ কেন করাচ্ছেন? আপনি তো লাস্ট টাইম সাজেশন বই থেকে আরো কঠিন কঠিন অঙ্ক আমাদেরকে করিয়েছিলেন। হ্যাঁ, এই সহজগুলো পরীক্ষার আগে ভালো করে দেখে যেতে হয়। 14 দাগ, একটি চৌবাচ্চার একটি নল দ্বারা 8 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। চৌবাচ্চাটির 3/4 অংশ পূর্ণ হতে কত সময় লাগবে? তাহলে 8 মিনিটে পূর্ণ হয় এক অংশ। এক অংশ মানে সম্পূর্ণ 8 মিনিটে। আর 3/4 অংশ পূর্ণ হয় 8 মিনিট ইন্টু 3/4, তাহলে 6 মিনিট সময় লাগবে। 6 মিনিট সময় লেগে যাবে। ঐকিক নিয়মের অঙ্ক, চৌবাচ্চার অঙ্ক বলে মনে হলো, কিন্তু আমি দেখলাম যে এটা ঐকিক নিয়মের অঙ্ক। নিম্নলিখিত ক্রমের পরবর্তী সংখ্যাটি কত? 1, 2, 4, 7, 11 কত? তাহলে কিভাবে বাড়ছে? 1-এর সাথে 1 যোগ করলাম, 2-এর সাথে 2 যোগ করলাম, 4 হলো, 4-এর সাথে 3 যোগ করলাম, 7 হলো, 7-এর সাথে 4 যোগ করলাম, 11 হলো, 11-এর সাথে 5 যোগ করব, 16 হবে। নিয়মটা বোঝা গেল? জিআই ম্যাথ, জিআই ম্যাথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় কিন্তু 100% এই চ্যাপ্টার থেকে 2-3টে প্রশ্ন থাকবে। 16 দাগ, বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 4 গুণ ছিল। 10 বছর পর বাবার বয়স পুত্রের বয়সের কত গুণ হবে? এটা হচ্ছে সুপার ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটাই পরীক্ষায় আসবে। আর আসলে কি করব? তাহলে বর্তমানে বাবা আর ছেলের সমষ্টি কত? 70 বছর। আর 10 বছর আগে কত ছিল? -20। দুজন তো 10 10 20 বছর কমে যাবে, তাহলে 50 বছর ছিল সমষ্টি। আর তখন আবার বাবার বয়স ছিল ছেলের বয়সের 4 গুণ। ছেলের ছিল এক্স, বাবার ছিল 4x, এই দুটো মিলিয়ে ছিল তখন 50। তাহলে 5x ইকুয়াল টু 50, এক্স ইকুয়াল টু 10, আর 4x ইকুয়াল টু 40। এবার বর্তমানে তাহলে কত? বর্তমানে ছেলের বয়স হচ্ছে 10-এর সাথে 10 যোগ করলে হবে 20। এই বর্তমানে হবে 10-এর সাথে 10 যোগ করব। আর বাবার বর্তমানে কত? 40-এর সাথে 10 যোগ করব। এটা হচ্ছে বর্তমান। আরো 10 বছর পরে ছেলের বয়স 10 বছর বেড়ে যাবে, বাবার বয়স 10 বছর বেড়ে যাবে। তাহলে ছেলের হবে 30 বছর, বাবার হবে কত? 40 আর 10 50, 60 বছর। তাহলে 30-এর থেকে 60 কত গুণ? 2 গুণ। তাহলে 10 বছর পরে বাবার বয়স ছেলের বয়সের 2 গুণ হবে। সুপার ইম্পর্টেন্ট অঙ্ক, যেভাবে আমি বোঝালাম এইভাবে বুঝে বুঝে অঙ্কটিকে করতে হবে। তাহলে কি, বর্তমানের থেকে 10 বছর আগে চলে যেতে হবে, 10 বছর আগে গিয়ে দুজনের বয়স নির্ণয় করতে হবে, আবার দুজনের বর্তমানে আসতে হবে, আবার দুজনের 10 বছর পরে যেতে হবে। 10 বছর পরে গিয়ে 30 আর 60 পেয়ে যাচ্ছি। যাব পরবর্তী সমস্যা, 17 দাগ। এর আগে আমরা কোনটা করলাম? 16 দাগ করলাম। 17 দাগে কি আছে? দুটি সংখ্যার সমষ্টি 85 এবং তাদের অন্তর 25, সংখ্যা দুটি কত কত? সূত্র অনুযায়ী করব। এই 85 যোগ 25 করলে কত হচ্ছে? 0, 8 আর 2 10, 11। একে 2 দিয়ে ভাগ করলে বড় সংখ্যাটি পাবো, তাহলে 55 হচ্ছে বড় সংখ্যাটি। আর 85 বিয়োগ 25 কত হচ্ছে? 0, 60। একে আবার 2 দিয়ে ভাগ করলে পাবো ছোট সংখ্যাটি। তাহলে বড় সংখ্যা আর ছোট সংখ্যা কত? 55 আর 30। এই সূত্র, এটা সূত্র। সংখ্যাতত্ত্ব বইয়ের অঙ্ক করার সময় আমি এই সূত্র শিখিয়েছিলাম। সমষ্টি যোগ অন্তর ভাগ 2 করলে হয় বড় সংখ্যা, সমষ্টি বিয়োগ অন্তর 2 দিয়ে ভাগ করলে হয় ছোট সংখ্যা। যাব 18 দাগে, একটি ঘড়ি সকাল 6টায় সঠিক সময় দেখানো হয়। আচ্ছা, যদি এটি প্রতি ঘন্টায় 10 মিনিট দ্রুত চলে তাহলে দুপুর 12টায় এটি কত সময় দেখাবে? আচ্ছা, বেশ, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 6টার সময় সঠিক সময় দেখালো, 7টার সময় কি হলো? 10 মিনিট দ্রুত চলে গেল। 8টার সময়, তাহলে 7টার সময় হয়ে যাবে 10 মিনিট, 8টার সময় হয়ে যাবে 10 মিনিট, 9টার সময় হয়ে যাবে 10 মিনিট, 10টার সময় 10 মিনিট, 11টার সময় 10 মিনিট, 12টার সময় 10 মিনিট। তাহলে মোট 10, 20, 30, 40, 50, 60, 60 মিনিট এগিয়ে যাবে। অর্থাৎ 12টার সময় দুপুর 1টা দেখাবে।
1 ঘন্টা এগিয়ে যাবে। বোঝা গেল? এবার যাব, একটি বাক্সে কিছু লাল ও সবুজ মার্বেল আছে। লাল মার্বেলের সংখ্যা সবুজ মার্বেলের সংখ্যার অর্ধেক। বেশ ভালো কথা। যদি সবুজ মার্বেলের সংখ্যা 30টি হয় তবে মোট মার্বেল কত? আচ্ছা, সবুজ মার্বেলের সংখ্যার অর্ধেক হচ্ছে লাল। সবুজ যদি 30টি হয়, লাল হবে তার অর্ধেক 15টি। তাহলে মোট কত হলো? 15 আর 30, 45টি। বোঝা গেল? এই ধরনের অঙ্ক পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা থাকে। 20, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গ সেমি হলে তার বাহুর দৈর্ঘ্য কত? √100 সমান সমান 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার হবে সঠিক উত্তর। তাহলে আমরা অঙ্ক যে 20টি দেখলাম, এই 20টি সমস্যা পরীক্ষায় আসার পক্ষে আমি বলে দিচ্ছি 60% তোমার সম্ভাবনা রয়েছে। কারণ এত সহজ প্রশ্ন পরীক্ষায় হয়তো সবকটা পাবে না, এর 60% তুমি পরীক্ষার হলে পাবেই পাবে। এবার যাব, বাংলা অনুচ্ছেদ পাঠ করে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। অনুচ্ছেদ নাম্বার 1। আমার সাথে সাথে অনুচ্ছেদটি পাঠ করবে এবং তার উত্তর করার চেষ্টা করবে। তোমাদের কাছে কোশ্চেন পেপার থাকলেও এখন দেখবে না, ভিডিও থেকেই দেখে নাও। এক ঠান্ডা শীতের সকালে আমি ঘুম থেকে উঠে জানলার বাইরে তাকালাম। তুমিও তাকাও মাঝে মাঝে ঠান্ডার সময়। চারিদিকে ঘন কুয়াশার চাদরে মোড়া ছিল। কুয়াশার চাদর, এই যে চাদর, চাদর তো আমরা গায়ে দিই, চারিদিকে কুয়াশা পড়লে চারিদিক কি করে? ঢেকে যায়। আর চাদরের কাজ কি? আমাদের শরীরটাকে ঢেকে রাখা। তাই কুয়াশাকে চাদরের সাথে তুলনা করেছে, যেন পুরো গ্রামটা একটা সাদা মেঘের ভেতরে লুকিয়ে আছে। হ্যাঁ, সাদা কুয়াশায় যদি ঢাকা থাকে, মনে হবে যেন সাদা কুয়াশায় ঢেকে রয়েছে। গাছপালা আর বাড়িঘরগুলো স্পষ্ট দেখাচ্ছিল, অস্পষ্ট দেখাচ্ছিল, মানে যেটা ভালো বোঝা যাচ্ছিল না। ভালো বোঝা যদি না যায়, বোঝা না যায়, তার নাম হচ্ছে অস্পষ্ট। অস্পষ্ট। আর যদি ভালো বোঝা যায় তাহলে স্পষ্ট, স্পষ্ট হয়ে যায় তখন। এইবার আমরা কি করব? আর বাতাসে এক আর্দ্র শীতলতা ছিল। আর্দ্র মানে জলীয় বাষ্পে ভরা, জলীয় বাষ্প, জল 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 ভাব, গায়ে যেন ভিজে ভিজে যাচ্ছে, তাকে আর্দ্রতা বলে। আবার শীতলতা, শীতকাল, তাই শীত ছিল। সূর্য তখনও ওঠেনি। সূর্য ওঠেনি কেন? কারণ চারিদিকে কুয়াশায় ঢাকা, তাই। কিন্তু পূর্ব আকাশে হালকা লালিমা দেখা দিচ্ছিল। লালিমা মানে পূর্ব আকাশটা হালকা হালকা লাল লাল হয়ে উঠছে। আমি বাইরে বেরিয়ে এলাম, ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম, আর কুয়াশার ভেতরের শান্ত পরিবেশটা অনুভব করলাম। এই যে কুয়াশার ভেতরে যে শান্ত পরিবেশ রয়েছে চারিদিকে, সেটাকে অনুভব করলাম, মানে সেটা দেখতে থাকলাম। ঘাসের উপর শিশির বিন্দুগুলো মুক্তোর মতো ঝলমল করছিল। ওই সময় ঘাসের আগায় ছোট ছোট শিশিরের বিন্দু থাকে, সূর্যের আলো পড়ে আর ঝিকমিক ঝিকমিক করে। পাখির কিচিরমিচির শব্দ খুব কাছের থেকে শোনা যাচ্ছিল। অর্থাৎ আশেপাশে যে ছোট ছোট গাছপালা ছিল, সেই ছোট ছোট গাছপালায় পাখিরা ডাকছিল খুব কাছে, যেন কুয়াশার মধ্যেই তারা তাদের দিনের গান গাইছে। এই কুয়াশার মধ্যেই তারা সকাল হয়ে গেছে বলে গান করতে শুরু করে দিয়েছে। ধীরে ধীরে সূর্য উঠল, আর তার সোনালী আলো কুয়াশার চাদর ভেদ করে নিচে নামতে শুরু করলো। তাহলে সোনালী আলো কি করলো? কুয়াশা, চারিদিকে কুয়াশায় ভরা ছিল, কুয়াশার চাদর ভেদ করে ঢুকে যাচ্ছে, গাছগাছালির উপরে এসে পড়তে শুরু করলো। কারণ সূর্য তো উঠে গেছে, সূর্য উঠে গেছে। এবার কুয়াশার কাটতে শুরু করলো, কুয়াশা আস্তে আস্তে সূর্যের তাপে জলীয় বাষ্পগুলো উপরের দিকে উঠে যেতে থাকলো। তখন কুয়াশা আর থাকলো না, কাটতে শুরু করলো। মানে কাটতে বলতে, কাটা বলতে কিন্তু কেটে ফেলা না, মানে কাটা মানে কমে যাওয়া। শব্দের অর্থগুলো কিন্তু ঠিক করে বুঝতে হয়। কমে যাওয়া। আর চারপাশের দৃশ্যগুলো এক এক করে স্পষ্ট হতে লাগলো। এই কুয়াশা যখন সরে যাবে, চারিদিকের গাছপালা আরো বেশি বেশি করে দেখা যাবে, বেশি বেশি করে গাছপালা দেখা যাচ্ছে। সেই সকালটি ছিল এতটাই সুন্দর এবং শান্ত যে আমার মন আনন্দে ভরে গেল। এমন সুন্দর একটা সকাল অবশ্যই মানুষের মনে আনন্দ দান করে। যাব এবার প্রশ্নে। প্রশ্নে কি আছে দেখো। আচ্ছা, প্রকৃতির এই রূপ আমাকে মুগ্ধ করেছিল। মুগ্ধ কথার অর্থ কি? এই মুগ্ধ কথার অর্থ হচ্ছে খুবই আপ্লুত করা। আরো কঠিন শব্দ বললাম, আপ্লুত করা বা আনন্দিত করা।
আনন্দিত করা বা মোহিত করা, মোহিত করা, মানে খুবই ভালো লাগছিল তার। 21, আর্দ্র কোন পদ? বাতাস কেমন? আর্দ্র, তাহলে বিশেষণ পদ। ঝলমল শব্দটির পদ পরিবর্তন করলে কি হবে? ঝলমল, ঝলমলে, ঝলমল ঝলমলে। গল্পে সকালের পরিবেশ কেমন ছিল? উষ্ণ না, ঠান্ডা হ্যাঁ, গরম না, ভিজে হ্যাঁ, কিন্তু অন্ধকার ছিল না। ঠান্ডার সাথে শান্ত এটা ছিল, তাহলে এইটা হবে সঠিক উত্তর। দুটোই আমাকে দেখতে হবে তো, না? 24, কুয়াশা কাটতে শুরু করার পর কি ঘটেছিল? চারপাশের দৃশ্যগুলো অস্পষ্ট হয়ে গিয়েছিল না, কুয়াশা কাটলে তো স্পষ্ট হবে। পাখিরা গান গাওয়া বন্ধ করেছিল, তাও বলেনি এখানে। চারপাশের দৃশ্যগুলো স্পষ্ট হতে থাকলো, কুয়াশা আরো ঘন হয়ে গিয়েছিল না। তাহলে আমরা সঠিক উত্তর হিসেবে সি কে পেয়ে গেলাম। গল্পে হুবহু আছে এটা, মানে গল্পে এটা হুবহু নেই, তোমাকে গল্পের লাইনটা পড়ে বুঝে নিতে হবে, এটা প্রায় হুবহুর কাছাকাছি। গেল, ক্রিয়াপদের কাল, গেল, কেটে গেল, এখন না, অতীতকালে এটা, অতীতকালে। আর ঘটমান অতীতে যেতে থাকলো, কেটে যেতে থাকলো, তাহলে ঘটমান হয়ে যেত। চল, কাজটা চলছে কিনা সেটা দেখতে হবে, চলছে না, গেল মানে একবার কেটে গেল। যাবো এবার পরবর্তী অনুচ্ছেদ 2 এ। অনুচ্ছেদ 2টা আমি যখন পড়বো, তোমরা প্রত্যেকেই কিন্তু অনুচ্ছেদ 2 আমার সাথে সাথে পড়বে। গভীর জঙ্গলের মধ্যে হেঁটে আমরা একটি পাহাড়ি ঝর্ণার কাছে পৌঁছালাম। পাহাড়ে তো ঝর্ণা থাকে, সেই ঝর্ণার কাছে পৌঁছে গেলাম। ঝর্ণার জল ছিল খুব পরিষ্কার এবং ঠান্ডা, এটা অবশ্যই, ঝর্ণার জল পরিষ্কারই হয় আর ঠান্ডাই হয়। আর পাহাড়ের গা বেয়ে অবিরাম ঝরছিল, এটাও কিন্তু বাস্তব। এই পাহাড়ের গা বেয়ে বেয়ে, পাহাড়ের গা বেয়ে বেয়ে এরকম ঝর্ণার জল এই পাহাড় থেকে ছিটকে ছিটকে পড়ে, এরকম অবিরাম পড়তে থাকে। অবিরাম মানে কি? অনবরত, কোনো সময় থামবে না, আদি অনন্ত কাল ধরে পড়তে থাকে। তার শব্দ ছিল এক অবিরাম সঙ্গীত। অবিরাম সঙ্গীত মানে একভাবে গান গেয়ে চলেছে, মনে হচ্ছে যেন শব্দটা গানের মতন হচ্ছে, যা মনকে শান্ত করে দিত। চারিদিকে বড় বড় পাথর আর সবুজ শ্যাওলা ছিল, আর বাতাসে জলের কণা ভেসে বেড়াচ্ছিল। চারিদিকে বড় বড় পাথর রয়েছে, পাথরের গায়ে শ্যাওলা জমেছে, বাতাসে জলের কণা। এই জলটা যখন ছিটকে যায় তখন ছোট 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 কণা হয়ে যায়, আর বাতাসের মধ্যে এগুলো ভেসে বেড়ায়। গায়ে লাগলে বাতাসে জলের কণা পাওয়া যায়। সূর্যের আলো যখন গাছের পাতার ফাঁক দিয়ে ঝর্ণার জলে পড়ছিল, তখন তা চিকচিক করছিল। এটা তো অবশ্যই, এই ঝর্ণার জলে সূর্যের আলো পড়লে তো চিকচিক করবে। আমরা সবাই জলের কাছে গেলাম আর হাত দিয়ে ঠান্ডা জল স্পর্শ করলাম। তুমি যখন যাবে তুমিও করে নিও। ঝর্ণার চারপাশে বিভিন্ন প্রজাতির পাখি উড়ে বেড়াচ্ছিল, তুমি গিয়ে দেখবে পাখি দেখতে পাবে। আর তাদের মিষ্টি কলরব, কলরব মানে পাখির ডাক, শোনা যাচ্ছিল। হ্যাঁ, তারা তো ডাকছিল আনন্দে। আমরা সেখানে কিছুক্ষণ বসে প্রকৃতির এই অপূর্ব সৃষ্টিকে উপভোগ করলাম। উপভোগ করলাম বলতে দেখতে থাকলাম এবং মনে মনে আনন্দ পেতে থাকলাম। আর এই অপূর্ব মানে সুন্দর, ভীষণ সুন্দর সৃষ্টি, প্রকৃতিই তো এটাকে তৈরি করেছে, তাই প্রকৃতির সৃষ্টি। ঝর্ণার পাশে কিছু রঙিন ফুলও ফুটেছিল। রঙিন ফুল ফুটে থাকে ঝর্ণার পাশে, যা দৃশ্যটিকে আরো সুন্দর করে তুলেছিল। দৃশ্যটিকে আরো সুন্দর করেছিল কে? লেখক না, ফুল, ঝর্ণার পাশে ফুটে থাকা ফুল। পাহাড়ি ঝর্ণার এই অভিজ্ঞতাটি আমার মনে এক চিরস্থায়ী ছাপ রেখে গেল। চিরস্থায়ী মানে আজীবন কাল এই পাহাড়ের এই সুন্দর দৃশ্যটা লেখকের মনের মধ্যে থেকে যাবে। যাব 26 দাগে। পরিষ্কার শব্দটির বিপরীত শব্দ কি? পরীক্ষায় কিন্তু বিপরীত শব্দ আসে। পরিষ্কার, পরিষ্কারের বিপরীত কি হবে? অপরিষ্কার, নোংরা, ময়লা, অস্বচ্ছ। এখানে এইগুলোও কিন্তু সঠিক। তা পরিষ্কার অপরিষ্কার এটা হচ্ছে একদম পারফেক্ট হয়, সবকটা সঠিক হতে পারে। এইখানে কিন্তু তোমাকে 100% ধন্দে ফেলে দেবে একটা। যাব 27 দাগে। ঝরছিল ক্রিয়াপদটির কাল কি? অতীতকালে, এখন না, অতীতে, এবং ঝরছিল অনবরত, কাজটা চলছিল, ঘটমান অতীতকাল, একটু আগেই যেটা তোমাদের বোঝানোর চেষ্টা করেছিলাম। এবার যাব 28 দাগে। পাহাড়ি ঝর্ণার জল কেমন ছিল? গরম না, পরিষ্কার ছিল অবশ্যই। নোনতা জানি না, ছিল না, উষ্ণ ছিল না, তাহলে পরিষ্কারের সাথে ঠান্ডা এই দুটো মিলে গেল।
এবার যাবো 29 দাগ। ঝর্ণার চারপাশে কি দেখা যাচ্ছিল? শুধু বালি না, বড় বড় পাথর আর সবুজ শ্যাওলা? হ্যাঁ। শুধু মাটি? শুকনো গাছ? না। এইটা তো একদম পরিষ্কার বইতে উল্লেখ রয়েছে, তাহলে এইটাকে আমি সঠিক উত্তর করব। বইয়ের মধ্যে আবার আমি প্রশ্নে চলে যাব, পরীক্ষার হলে গিয়ে তুমি প্রশ্নটাকে আবার খুলে দেখবে, এই গল্পটাকে পড়ে দেখবে এটা আছে কিনা। অবশ্যই আছে। 30 দাগ। প্রকৃতির এই অপূর্ব সৃষ্টি উপভোগ করার পর লেখকের মনে কেমন অনুভূতি হয়েছিল? বিরক্তিকর? অবশ্যই না। ক্লান্তি? না। মুগ্ধতা? হ্যাঁ, মুগ্ধ হয়ে গেছিল, মানে খুব ভালো লেগেছিল। ভয় তো তার লাগেইনি। যাব পরবর্তীতে। 3 নম্বর অনুচ্ছেদ। এক সন্ধ্যায় আমি সমুদ্রের ধারে হাঁটতে গিয়েছিলাম। সমুদ্রে বেড়াতে গেলে সন্ধ্যাবেলা সমুদ্রের ধারেই সবাই হাঁটতে যায়। তুমিও যাবে, আমিও যাব। তুমি অবশ্য গেছো অলরেডি। আকাশ তখন কমলা আর গোলাপি রঙে রাঙা। সন্ধ্যার আগে আগে কমলা গোলাপি এরকম রঙে আকাশ সেজে ওঠে, আর সূর্যের শেষ আলো সমুদ্রের জলে মিলিয়ে যাচ্ছিল। এই সমুদ্রের জলে সূর্যের যে শেষ আলো, মানে আরেকটু পরে অন্ধকার হয়ে যাবে, আস্তে 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 সমুদ্রের আলো মিলিয়ে যাচ্ছে, জলটা আস্তে আস্তে মানে রঙিনের থেকে কালচে কালচে হয়ে যাচ্ছে। বিশাল সমুদ্রের ঢেউগুলো এক অদ্ভুত ছন্দে পাড়ে আছড়ে পড়ছিল। ছন্দ মানে নির্দিষ্ট সময় অন্তর অন্তর, নির্দিষ্ট সময় অন্তর অন্তর, একে ছন্দ বলে। এরকম একটা ছন্দে সমুদ্রের পাড়ে আছড়ে পড়ার বিশাল গর্জন হয়, যা মনকে এক অন্যরকম শান্তি দিচ্ছিল। হ্যাঁ, এই ঘটনা তুমি যখন যাবে, তুমি দেখবে যে তোমারও কিন্তু মনে একটা শান্তি দেবে। হাওয়া সমুদ্রের নোনতা গন্ধ হাওয়ায় সমুদ্রের নোনতা গন্ধ ভেসে আসছিল। সমুদ্রের জলে একটা নোনা ভাব থাকে, সেই হাওয়াটাও কিন্তু একটা নোনা নোনা মানে মনে হয়। গন্ধ তো আর পাওয়া যায় না, একটা নোনা নোনা মনে হয়। আর দূর থেকে মাছ ধরার নৌকার শব্দ শোনা যাচ্ছিল। ওই দূরে, অনেক দূরে ছোট 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 নৌকা দেখা যাচ্ছে, তাদের শব্দও শোনা যাচ্ছে। আমি বালিতে বসে ঢেউয়ের দিকে তাকিয়েছিলাম। অবশ্যই সমুদ্রের পাড়ে বালি থাকে, এবং ঢেউয়ের দিকে তাকিয়ে থাকলে ভালো লাগে। প্রতিটি ঢেউ যেন জীবনের এক একটি গল্প বলছিল, উত্থান পতনের গল্প। দেখো, এই জায়গাটা সাহিত্যিক বিষয়। এটা জীবনে কখনো দেখবা উত্থান হবে, আবার কখনো নিচে নেমে যাবে, আবার উত্থান হবে, আবার নিচে যাবে, আবার উত্থান হবে, একটু নামবে, আবার উত্থান হবে, একটু নামবে, এরপরে বিশাল বড় উত্থান হবে। এই উত্থান পতন, এই পতন, আবার উত্থান, আবার পতন, আবার উত্থান, আবার পতন, এইভাবেই জীবন এগিয়ে চলে। আর ঢেউগুলো এসছে, উঁচু হয়ে আসলো, উত্থান হলো, আবার নিচে নেমে গেল, আবার ঢেউ আসলো, আবার চলে গেল। এইভাবে এই ঢেউগুলো লেখকের কাছে জীবনের উত্থান এবং পতন, জীবনের উন্নতি এবং অবনতির কথা বলছিল, গল্প বলছিল। অসীম সমুদ্রের বিশালতা আমাকে অবাক করে দিচ্ছিল। সমুদ্র তো অসীম, তা বিশাল বড়, এই বিশাল কিভাবে হলো, এটা অবাক হয়ে যাচ্ছিল লেখক। মনে হচ্ছিল যেন আমি প্রকৃতির এক বিশাল ক্যানভাসের সামনে বসে আছি। ক্যানভাস বলতে যেখানে ছবিটাকে আঁকা হয়, এই প্রকৃতির একটা বিশাল বড় ছবি, তার মধ্যে এখানে বসে রয়েছে কে? আমাদের লেখক। আমাদের লেখক এখানে বসে রয়েছে। কিছু সামুদ্রিক পাখি উড়ে যাচ্ছিল। দেখবা সমুদ্রের পাখি এরকম আকাশে উড়ে যায়, উড়ে যায় আকাশ দিয়ে। তাদের ডাক রাতের নীরবতা ভঙ্গ করছিল। তারা ডাকছে, আর রাতে তো সন্ধ্যার দিকে একটু নীরবতা নীরবতা ভাব, সেটা ভঙ্গ করে দিচ্ছিল, ক্যাঁ ক্যাঁ করে উঠছিল। এই সন্ধ্যাটি ছিল এতটাই বিশেষ যে আমি কখনোই ভুলতে পারবো না। এইরকম একটা সন্ধ্যা তো ভুলার কথা না। সমুদ্রের ডাক আমাকে বারবার তার কাছে টেনে নিয়ে যায়। এরকম যদি তোমাদের মধ্যে কেউ যেয়ে থাকো, দেখবে যে তোমাদের মাঝে মাঝে সমুদ্রে যেতে ইচ্ছে করবে। 31 দাগ। বিশাল কোন পদ? বিশাল সমুদ্র। কেমন সমুদ্র? বিশাল সমুদ্র, তাহলে বিশেষণ পদ। বিশেষণ চেনার উপায় তো আমি বলেই দিয়েছি। মিলিয়ে যাচ্ছিল, ক্রিয়াপত্রীর কাল নির্ণয় করো। বর্তমান না, ঘটমান অতীত। যাচ্ছিল, চলছিল কাজটা, তাহলে ঘটমান অতীত। যাব পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নে আমরা কি পাচ্ছি? আচ্ছা, সূর্য তখন ডুবে যাচ্ছিল। সূর্য যখন ডুবে যাচ্ছিল তখন সমুদ্রের জলে কি দেখা যাচ্ছিল? চাঁদের আলো, তারার আলো, সূর্যের শেষ আলো। একদম হুবহু গল্পের মধ্যে এটা আছে। তাহলে সূর্যের শেষ আলো, এটা কিন্তু একটা টাইপ। এই টাইপের প্রশ্ন 7 থেকে 8টি থাকবে। 34 দাগ। সমুদ্রের বিশালতা লেখককে কেমন অনুভূতি দিচ্ছিল? বিরক্তিকর তো নয়, ভয়ঙ্কর তো নয়, অবাক করা, আনন্দময়। অবাক করে দিচ্ছিল। আনন্দময়টা কিন্তু গল্পে উল্লেখ নেই, তাহলে অবাক করা অনুভূতি দিচ্ছিল, অবাক করে দিচ্ছিল তাকে।
35 দাগ। 35-এ কি আছে দেখা যাক। 35 দাগে আমরা পাচ্ছি যে সমুদ্রের ধারে বসে লেখক কিসের দিকে তাকিয়েছিল? চাঁদের দিকে, নৌকার দিকে, তারাদের দিকে, ঢেউয়ের দিকে? অবশ্যই ঢেউয়ের দিকে। ঢেউয়ের দিকে তাকিয়েছিল। তাহলে গল্পের মধ্যে হুবহু পেয়ে যাচ্ছি আমরা। তোমরা কি করবে, পরীক্ষার হলে সময় নষ্ট হলেও গল্পটাকে কিন্তু খুব ধীরে খুব ধীরে একবার অন্তত মন দিয়ে পড়বে। আর গল্পটা পড়ার আগে 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড চোখ বন্ধ করে থাকবে। চোখ একেবারে বন্ধ করে হাত দিয়ে ঢেকে চোখটাকে ঠান্ডা করে নেবে, তাহলে গল্পটা পড়তে অনেক সুবিধা হবে। যারা এই নিয়ম মানবে না তাদের পরীক্ষা ভালো হবে না, পরিষ্কার কথা। পরীক্ষায় সময় নষ্ট করব না বলে তুমি যদি পরপর পরপর গল্প পড়তে শুরু করো, চোখ বেইমানি করবে, মেঘ মুক্ত হয়ে যাবে, মেঘ যুক্ত হয়ে যাবে। অতএব তোমাকে চোখটাকে ঠান্ডা করতে হবে। চোখের উপর হাতের তালু রেখে কনুই দিয়ে ভর দিয়ে চোখটাকে 30 সেকেন্ড মতন অফ করে রাখতে হবে। তারপরে চোখটা খুলে ধীরে ধীরে গল্পটা পড়তে হবে, খুব ধীরে। এক পরিষ্কার রাতে যখন আকাশ ছিল মেঘমুক্ত, আমি আমার বাড়ির ছাদে তারার মেলা দেখতে গিয়েছিলাম। শহরের আলো থেকে অনেক দূরে। আগেও এই গল্পটা ছিল। গ্রামের আকাশে তারা যেন আরো উজ্জ্বল দেখাচ্ছিল। আমি একটি মাদুর পেতে শুয়ে পড়লাম আর চোখ তুলে আকাশের দিকে তাকালাম। অগণিত তারাগুলো যেন মুক্তোর মতো। 1 নম্বর সেটে এটা ছিল গল্পটা, কিন্তু প্রশ্নগুলো সম্ভবত আলাদা আছে। কিছু তারা মিটিমিটি জ্বলছিল, আবার কিছু তারা স্থির আলো দিচ্ছিল। আমি তারাদের মাঝে কালপুরুষ আর সপ্তর্ষি মণ্ডল খুঁজে বের করার চেষ্টা করলাম। প্রতিটি তারা যেন এক একটি রহস্যের গন্ধ বলছিল। আমার মনে প্রশ্ন জাগছিল, কত বড় এই মহাবিশ্ব আর আমরা তার কত ছোট অংশ। রাতের নীরবতা শুধু ঝিঝির ডাক শোনা যাচ্ছিল আর দূর থেকে ভেসে আসছিল শিয়ালের হুক্কা হুয়া। এই রাতে আমি প্রকৃতির এক অসীম সৌন্দর্য অনুভব করলাম। তারার মেলা দেখাটা আমার জন্য এক বিশেষ অভিজ্ঞতা ছিল, যা আমাকে জীবনের গভীরতা সম্পর্কে ভাবিয়েছিল। আমি গল্পটা তাড়াতাড়ি পড়লাম কারণ গত সেটে আমি এটাকে সুন্দর করে ধীরে 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 পড়ে শুনেছি। এর আগের 3টে যেভাবে ধীরে পড়লাম, এবং মানে পরীক্ষার হলে গিয়েও তুমি এই কাজটা করবে, যে প্রত্যেকটা সেন্টেন্স পড়ে বুঝবে যে এক পরিষ্কার রাতে যখন আকাশ ছিল মেঘমুক্ত, আমি আমার বাড়ির ছাদে তারার মেলা দেখতে গিয়েছিলাম। ব্যাস, আকাশটা পরিষ্কার। কেন? মেঘ নেই। বাড়ির ছাদের উপরে তারা দেখতে গিয়েছে, প্রচুর তারা আকাশে আছে, তাই মেলা, তারার মেলা। আর কোথায় গেলে ভালো দেখা যায়? ছাদে গেলে ভালো দেখা যায়। এই প্রত্যেকটা সেন্টেন্স পড়ে পড়ে বুঝতে হবে। এবার যাব প্রশ্নে। অসীম শব্দটির একটি প্রতিশব্দ। অসীম হচ্ছে অসংখ্য। আমি কোন পুরুষ? আমি উত্তম পুরুষ। লেখক কোথায় তারার মেলা দেখতে গিয়েছিল? লেখক তারার মেলা দেখতে গিয়েছিল তার বাড়ির ছাদে। গ্রামের আকাশে তারাগুলো কেমন দেখাচ্ছিল? আরো উজ্জ্বল দেখাচ্ছিল। এই 4টি গল্পের মধ্যে কোনটি জীবনের গভীরতা সম্পর্কে ভাবতে শিখিয়েছিল? সকালের কুয়াশা, পাহাড়ি ঝর্ণার গান, সমুদ্রের ডাক, তারার মেলা। তাহলে গভীরতা সম্পর্কে জীবনের গভীরতা সম্পর্কে কোনটা দেখো তো দেখি। আমাকে জীবনের গভীরতা শিখিয়েছিল তারার মেলা। তাহলে তারার মেলা হবে সঠিক উত্তর। তাহলে এই আগের যে সেটে এই গল্পটাই ছিল, কিন্তু তার প্রশ্নগুলোর সাথে এখানে সামান্য একটু পার্থক্য রয়েছে। তাহলে আমরা সেট নম্বর 2 সম্পন্ন করলাম। বাড়ির কাজ CW যে কোনো কালি দিয়ে যেগুলো করলে এগুলো রাফে দেখাবে। আর HW কি হবে? এই যে যে সেটের অঙ্কগুলো তুমি করলে ফ্রেশ করবে, ফ্রেশ, একদম ফ্রেশ খাতায় অঙ্কগুলোকে সবুজ কালি দিয়ে করবে। আর ওএমআর শিট গোল করবে, একদম 1 থেকে 40 দাগ পর্যন্ত সুন্দরভাবে গোল করবে। কোন কালি দিয়ে? লাল কালি দিয়ে। তোমাকে এই কাজটা জমা করতে হবে নির্দিষ্ট সময়, আমি গ্রুপে বলে দেব। আর যারা আমাদের কাছে সরাসরি পড়ছো না, তারাও এই HW-টা কমপ্লিট করে নিও, উপকার তুমি পাবেই পাবে। তাহলে আগামী সেট অর্থাৎ সেট নম্বর 3-র জন্য আমরা অপেক্ষা করব। আর এই 200টি মক টেস্ট যদি তুমি কোশ্চেন পেপার সংগ্রহ করতে চাও, ইমিডিয়েটলি 99324569 এই নম্বরে তাড়াতাড়ি যোগাযোগ করো। কোশ্চেন পেপার তোমার হাতে থাকলে তুমি পরীক্ষায় 100% সাফল্য
পাবেই পাবেই পাবে। ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে, টাটা।